প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি রুবায়েত ফেরদৌস। আজ আমাদের আলোচনার বিষয় মহান মে দিবস উপলক্ষে শ্রমিকের অধিকার, দক্ষতা ও চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজিকুজ্জামান রতন। এছাড়াও আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন বিজিএমইএ সহসভাপতি শহীদুল্লাহ আজিম। প্রিয় দর্শক, অনুষ্ঠানে আপনার মতামত জানাতে কিংবা প্রশ্ন করতে ফোন করুন আমাদের টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে। আমরা জানিয়ে রাখি, দেশে এবং বিদেশে এই মুহূর্তে যারা আরটিভিতে চোখ রাখছেন, চাইলে অনুষ্ঠানটা আপনারা ফেসবুকেও দেখতে পারেন। তো রতন ভাই, প্রথমে মে দিবসের শুভেচ্ছা আপনাকে জানাচ্ছি। এবং সব মিলিয়ে যদি বলেন যে বাংলাদেশের শ্রমিকরা আসলে কি অবস্থার মধ্যে আছে, তাদের ভালো কি আছে, খারাপ কি আছে, চ্যালেঞ্জেসগুলো কি আছে, এবং করোনাকালীন একটা বাড়তি চাপও তাদের তৈরি হয়েছে, সার্বিকভাবে যদি আপনি একটু মূল্যায়ন করেন। মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল এবং আমাদের শ্রমিক সংগঠন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে সকল শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা জানাই। মে দিবস তো একটা সংগ্রামের দিবস, যেমন একটা প্রতিজ্ঞার দিবস, বর্তমানকে ভবিষ্যতের দিকে নিয়ে যাবার দিবস। 8 ঘন্টা কর্মদিবসের কথা যে বলা হয়েছিল, তার সঙ্গে যুক্ত ছিল 8 ঘন্টা বিশ্রামের কথা এবং জীবন বিকাশের প্রয়োজনে 8 ঘন্টা বিনোদন। বিনোদন কথাটা কিন্তু শুধু আনন্দ ফুর্তি করার জন্য নয়। আমি যে একটু পড়বো, আমি যে একটা ছবি দেখব, কিংবা আমি আমার বন্ধুবান্ধবের সঙ্গে একটু যে সময় কাটাবো, তার জন্য তো সময় দরকার। ফলে বিশ্রাম এবং বিনোদন এই দুটো জীবনেরই অংশ। শ্রমিকরা এই দাবিটা উচ্চারণ করেছিল, কিন্তু উচ্চারিত দাবির যৌক্তিকতা মেনে নেবার জন্য তাদেরকে জীবন দিতে হয়েছে, অপবাদের সম্মুখীন হতে হয়েছে, ফাঁসির কাঠে ঝুলতে হয়েছে, এবং অর্থনীতিতে ভূমিকা পালন করার সত্ত্বেও তারা অর্থনীতি বিধ্বংসী কাজ করছে এই অপবাদ নিয়ে তাদেরকে বহু দেশে বহুভাবে নিপীড়িত হতে হয়েছে। এবং সবচেয়ে দুঃখের কথা এটাই যে আমেরিকার শিকাগো শহরে এই মে দিবসের আন্দোলনের সূত্রপাত, সেই আমেরিকাতে আমেরিকান রাষ্ট্র মে দিবস পালন করতে দেয় না। এবং পৃথিবীর এখন 90টা দেশে রাষ্ট্রীয়ভাবে মে দিবস পালিত হয়। 1919 সালে আইএলও প্রতিষ্ঠা হওয়ার পর আইএলও যেমন মে দিবসকে পালন করছে, কিন্তু তারও আগে 1889 সালে ফ্রেডরিক অ্যাঙ্গেলসের নেতৃত্বে সেকেন্ড ইন্টারন্যাশনালের মধ্য দিয়ে কিন্তু আহ্বান জানানো হয়েছিল গোটা দুনিয়ার শ্রমজীবী মানুষ পয়লা মেটা পালন করবে, তাদের সংগ্রামের দিবস হিসাবে সম্ভাবনার দ্বারকে উন্মুক্ত করবার একটা শপথ নেবার জন্য। এখন এ তো গেল অতীতের কথা, কিন্তু বর্তমানটা আমাদের কোথায় দাঁড় করিয়ে দিয়েছে? বাংলাদেশের কোথাও শ্রমিকদের কর্মঘণ্টা আইনে লেখা থাকলেও বাস্তবে কি তা আছে? অফিসে ঢোকার একটা সময় আছে, বের হবার সময় নাই। আমাদের 6,82,00,000 শ্রমশক্তি, তার মধ্যে প্রায় 90% কাছাকাছি হচ্ছে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমজীবী মানুষ। এই অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমজীবীদের মধ্যে আমরা দেখব যে তাদের কর্মঘণ্টা সুনির্দিষ্ট নয়, তাদের মজুরি সুনির্দিষ্ট নয়, তাদের চাকরির শর্ত সুনির্দিষ্ট নয়, এবং তাদের জীবনের নিরাপত্তা এবং নিশ্চয়তা বলতে কিছুই নাই। এবং অনেক ক্ষেত্রে আমরা তাদেরকে বলি হচ্ছে কানামোনা, মানে কাজ নাই তো মজুরি নাই, এইরকম পরিস্থিতি। তো করোনায় এই অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকরা আরও ভয়াবহ অবস্থায় পড়েছে। কিন্তু আমাদের দেশের অর্থনীতি যদি বিবেচনা করি, তাহলে বাংলাদেশের অর্থনীতির 50% কিন্তু ইনফর্মাল সেক্টরটা দ্বারাই পরিচালিত হয়, এবং সেক্ষেত্রে শ্রমজীবী মানুষের একটা বিরাট অংশ। কোন কোন খাত আছে বাংলাদেশে এই অপ্রাতিষ্ঠানিক খাতের মধ্যে যদি বলেন? ধরুন, যদি আমরা প্রায় 5.5 কোটির উপরে তো শ্রমশক্তি এখানে, এর মধ্যে 2,90,00,000 আছে আমাদের কৃষি শ্রমিক, পরিবহন শ্রমিক আছে প্রায় 70 লক্ষ, নির্মাণ শ্রমিক আছে 39 থেকে 40 লক্ষ, তারপরে আছে আপনার হকার আছে গোটা বাংলাদেশে 8.5 থেকে 9 লক্ষ, দোকান কর্মচারী আছে 12 লক্ষের মতো, আমাদের রিক্সা চালক, ব্যাটারি চালিত রিক্সা চালক, ইজি বাইক সব মিলে আছে প্রায় 35 লক্ষ। তারপরে আমাদের আছে ধরেন ওই যে সেলুন কর্মচারী 2.5 থেকে 3 লক্ষ, বাসায় যারা কাজ করে, গৃহকর্মী, সব মিলিয়ে সরকারি হিসাবে তারা বলছেন, অনেক গাড়ির চালক তারাও তো সেটা বলছে, গৃহকর্মী বলছেন সরকারি হিসাবে 17 লক্ষ, কিন্তু একটা আইএলওর একটা অবজারভেশন হচ্ছে সেটার পরিমাণ তারা বলছেন যে 32 লক্ষের উপরে। আমাদের প্রাইভেট গাড়ি চালক, প্রাইভেট গাড়ির সংখ্যা প্রায় 6.5 লক্ষ, তার মানে প্রাইভেট গাড়ি চালকও 6.5 লক্ষের মতো। এবং এই যদি হয় সব মিলিয়ে আমাদের একটা বিরাট সেকশন, সে নির্মাণ থেকে শুরু করে আমাদের একদম প্রাইভেট গাড়ি চালক, গৃহকর্মী, এবং এখন আর একটা বড় সেক্টর হয়েছে, সেটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক। কেন বলছি, মানে তাদের কোনো কি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় না, নিয়োগ থাকে না, চাকরি বিধি থাকে না, কেন? একটু যদি সহজ করে বলেন। অপ্রাতিষ্ঠানিক বলা হয় এই অর্থে যাদের মানে চাকরির নিয়োগ শর্ত এগুলো একটা থাকেই, কিন্তু এটা যেমন ধরুন তার প্রভিডেন্ট ফান্ড আছে কিনা, তার গ্র্যাচুইটি আছে কিনা, তার চাকরি চলে যাওয়ার ক্ষেত্রে চাকরি চলে যাওয়ার পর তার কোনো সুরক্ষা আছে কিনা, তার এমনকি
নিয়োগের ক্ষেত্রেও যেমন আছে, শ্রম আইনের অন্তর্ভুক্ত আছে যে কাউকে যদি কোনো কর্মক্ষেত্র থেকে তাকে ছাঁটাই করতে হয় তাহলে 26 ধারা অনুযায়ী ছাঁটাই করলেও তাকে অন্তত 4 মাসের নোটিশ পে করে ছাঁটাই করতে হয়। এদের সেরকমও নাই। এবং আরেকটা জিনিস আমরা বলতে পারি যে অনেক ক্ষেত্রে ফর্মাল সেক্টরেও ইনফর্মাল ওয়ার্কার আছে। কীরকম? যেমন আমাদের মিডিয়া জগতেও যদি দেখি, মিডিয়ার যারা আছেন তাদের কিন্তু 1 মাসের নোটিশে তাদের চাকরিটা চলে যায়। ফলে তারা 10 বছর চাকরি করেছেন, গাড়ি চালকদের কোনো নোটিশও দেয় না, তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারও নাই। এটা বলা হচ্ছে পরিবহন শ্রমিকদের ক্ষেত্রে তাদের চাবিটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার। যদি তার চাবিটা মালিক বলে যে চাবিটা দিয়ে যাও, তাহলে তার কালকে থেকে চাকরিটা নেই। ফলে স্থায়ী কাজ কিন্তু শ্রমিকরা অস্থায়ী, এইরকম পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশের শ্রমিকদের তো 6 ধরনের শ্রমিকের ক্যাটাগরি আছে: স্থায়ী শ্রমিক, অস্থায়ী শ্রমিক, মৌসুমী শ্রমিক, তারপরে শিক্ষানবিশ শ্রমিক, শিক্ষাধীন শ্রমিক। এখন এর সঙ্গে আবার যুক্ত হয়েছে যেটাকে আমরা আউটসোর্সিং বলছি, যে চুক্তিভিত্তিক শ্রমিক এরকম 6 মাসের জন্য, 3 মাসের জন্য, 1 মাসের জন্য কিংবা 1 বছরের জন্য নিয়োগ করা। তাদের বলেন, আমাদের সঙ্গে তো গার্মেন্টসের বিজিএম এর মালিক পক্ষের সহসভাপতি আছেন, গার্মেন্টস শ্রমিকরা কেমন আছে? গার্মেন্টস শ্রমিকরা হচ্ছে বাংলাদেশের, যদি বলি এক্সপোর্ট আর্নিং এর ক্ষেত্রে সবচেয়ে বড় খাত তো গার্মেন্টস। সেক্ষেত্রে 82 থেকে 84% এক্সপোর্ট আর্নিং হয় গার্মেন্টস থেকে। তো এই কাজের সঙ্গে যুক্ত কত? এই কাজের সঙ্গে যুক্ত কখনো আমরা শুনছি 40 লক্ষ, কখনো শুনছি 36 লক্ষ। যাই হোক, লক্ষ্যের হিসাবে এটা বাংলাদেশের শ্রমশক্তির মধ্যে খুব বড় অংশ নয়। আমাদের 6,82 লক্ষের মধ্যে কিন্তু এই 40 লক্ষ খুব বড় শক্তি নয়। কিন্তু আবার এই 40 লক্ষ শ্রমিকের শ্রমের সঙ্গে কিন্তু বাংলাদেশের এক্সপোর্ট আর্নিংয়ের বিরাট একটা অংশ, প্রায় 80% উপরে যুক্ত। বড় অংশ কিন্তু নারী, সেটা দেখবেন। হ্যাঁ, এর মধ্যে আগে যেমন নারীর সংখ্যাটা 70% উপরে ছিল, ক্রমাগত নারীর সংখ্যাটা কমছে। কারণ আমরা দেখছি যে নিট সেক্টরটা যত ডেভেলপ করছে তত কিন্তু নারীদের সংখ্যাটা কমছে। 1 নাম্বার 2, গার্মেন্টসে একটা জরিপে দেখা গিয়েছে গার্মেন্টসে 39 বছরের বেশি কিন্তু শ্রমিক গার্মেন্টসে পাওয়া যাবে না। তার মানে এতটা শ্রমঘন এবং এতটা কমে কাজে নিবিষ্ট থাকতে হয় যে 39-40 বছর বয়সের পরে আসলে তার আর সক্ষমতা থাকে না এই গার্মেন্টস সেক্টরে কাজ করবার। আবার গার্মেন্টস সেক্টরে আর একটা দিক আছে যে একজন শ্রমিকের গড়ে 3.5 বছরের বেশি খুব একটা ফ্যাক্টরিতে কাজ করার রিপোর্ট খুব একটা নাই। কারণ ওই দীর্ঘদিন যে কাজ থাকবে তার কোনো নিশ্চয়তা নেই, তাকে ছাঁটাই হতে হয় অথবা সে চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়। এই কারণে গার্মেন্টস সেক্টর হচ্ছে খুবই একটা গতিময় সেক্টর। সেই গতিটা যতটা অর্থনৈতিক গতিতে ভূমিকা পালন করেছে তার চেয়ে বেশি দুর্গতি নিয়ে এসেছে আমাদের শ্রমিকদের জীবনে। শ্রমিকদের একটা ফর্মাল সেক্টর, কিন্তু শ্রমিকদের কাজটা অনেকটা। অনেক ধন্যবাদ। দেখে এই প্রশ্নটা আমি ফিরিয়ে দিব বিজিএম এর সহসভাপতি শহীদুল আজিম, যদি একটু বলেন যে গার্মেন্টস সেক্টরের শ্রমিকদের একটা দুর্গতিও নিয়ে এসে আসলে, এবং গড়ে মাত্র 3.5 বছর কাজ করতে পারছে একজন শ্রমিক, এবং 39 বছরের বেশি বয়সী শ্রমিক খুঁজে পাওয়া যাচ্ছে না। শহীদুল আজিম ভাই, আজকে মে দিবস উপলক্ষে শ্রমিকদের অধিকার নিয়ে আমরা কথা বলছিলাম। সত্যি কথা যে আমি প্রথমেই মে দিবস উপলক্ষে আমাদের মেহনতি জনগণের জন্য আমি শ্রদ্ধা জানাই। এবং আমাদের গার্মেন্টস সেক্টরে যে শ্রমিক কাজ করেন, উনি বলতেন যে ইনফর্মাল আর ফর্মাল। হ্যাঁ, সেটা আমাদের গার্মেন্টস যেটা ফর্মাল, ওদের অ্যাপয়েন্টমেন্ট লেটার হয় এবং তারা যে কথা বললেন বিদায় করতে হলে তারা জেনা পাওনা শোধ করে বিদায় করতে হয় ইত্যাদি। এখানে 3.5 বছর বেশি কাজ করে না, এই কথা আমি একমত না। আমার ফ্যাক্টরিতে অনেক এখনো 15 বছর 18 বছর শ্রমিক আছে। হ্যাঁ, তাদের পরিমাণ, তাদের সংখ্যা কম, এরা একটু বেশি মাইগ্রেট হয় এই ফ্যাক্টরি থেকে সে ফ্যাক্টরি। তো তারপর আমি বলবো যে একেবারেই যে 3.5 বছরে বেশি থাকে না ঠিক না। হ্যাঁ, তবে তাদের বয়স সীমা বলবো যে তারা সেই শুরু হয় 18-20 বছর থেকে, তারা 40 বছর পর্যন্ত নির্বিঘ্নে কাজটা ভালো মতো করতে পারে। যে আর সব মিলে কর্ম পরিবেশ মিলে যদি বলেন, করোনার মধ্যে খোলা আছে, তাদের কেমন আছে? সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি মানা, সেই ব্যাপার পরিবেশের কথা আমি যদি বলি, একটু জোরে বলতে হবে, একটু লাউডার প্লিজ। হ্যাঁ, এই কর্ম পরিবেশের কথা যদি আমি বলি, সেটা ব্যাপারটা হচ্ছে কি, আমাদের এই সেক্টরে আমাদের শ্রমিকদের নিরাপদ কর্ম পরিবেশ এবং শ্রমিকদের স্বাস্থ্যের প্রতি আমাদের রানা প্লাজা পরে থেকে আমি বলবো একটা বিপ্লব শুরু হয়েছে বাংলাদেশে। এবং পৃথিবীতে এখন 10টা বেস্ট ফ্যাক্টরির মধ্যে কিন্তু 7টাই বাংলাদেশে। যে এই বিরাট একটা উন্নতি সাধিত হয়েছে এবং প্রায় 138টা আমাদের গ্রিন ফ্যাক্টরি আছে বাংলাদেশে, যে পৃথিবীর কোথাও নেই। হ্যাঁ, এই উন্নতি হচ্ছে রাতারাতি না, কিন্তু আমাদের একটা ব্যাপার হলো আমাদের শ্রমিকের দক্ষতা, এফিসিয়েন্সি লেভেল হলো যেখানে চায়না 80%, সেখানে আমাদের 50%। এখানে একটা কারণ আছে। আমি মাঝখানে ভিয়েতনামে গিয়েছিলাম, ভিয়েতনামে তাদের সঙ্গে আলাপ করলাম। ভিয়েতনামে কোনো শ্রমিক যদি কোনো ফ্যাক্টরিতে চাকরির জন্য যায়, সেখানে ভোকেশনাল ট্রেনিং, তাদের ডিপ্লোমা সার্টিফিকেট নিয়ে যেতে হয়। সেটা আমাদের দেশে একেবারেই অনুপস্থিত। আমাদেরকে র হ্যান্ড শ্রমিকরা যখন আসে, তাদের আমি বলবো যে ট্রেনিং যা আছে সব ফ্যাক্টরিতেই হয়ে থাকে। এরা যদি কিছু তো
তো বংশের সেইটা কি অন্য জায়গায় শিখে বিজিএমই আসতো। এরকম করতে পারেন কিনা, যেহেতু তারা বিজিএমই পরিচালিত ফ্যাক্টরিগুলোতে কাজ করে, আপনারা কি এরকম প্রশিক্ষণ কেন্দ্র করতে পারেন কিনা, সেখানে ট্রেনিং নিয়ে এসে কিছু সফট স্কিল, কিছু কম্পিউটার স্কিল শিখে তারপরে সেই ফ্যাক্টরিতে কাজ করবে, সেরকম উদ্যোগ কি আপনারা নিয়েছেন কিনা? আমাদের অলরেডি 15-20টা ট্রেনিং সেন্টার আছে যে একেবারে অপ্রতুল, 41 লক্ষ শ্রমিকের জন্য কিছুই না। কি ধরনের প্রশিক্ষণ আমাদের- সেখানে দেওয়া হচ্ছে, কি ধরনের আমাদের প্রশিক্ষণ এখানে দেওয়া হচ্ছে? শ্রমিকদের স্টার্টিং থেকে সব টাইপের অপারেটর, কাটিং, প্যাটার্ন মেকিং, সব টাইপের শ্রমিক শিক্ষা দেওয়া হয়। বাট সেটা একটু আমি বলবো যে প্রাতিষ্ঠানিক হওয়া উচিত, যে আমি নিয়ে আসলাম, আমার প্রয়োজন মতো তারা একটা কাজ শিখালাম, কিন্তু অন্যান্য কাজ সে করতে পারছে না। যেটা ভিয়েতনাম বা চায়না, এটা একেবারেই আমি বলবো যে সেখানে অনুপস্থিত। সেখানে তারা কিন্তু অর্ধ শিক্ষিত হয়ে তারপর ফ্যাক্টরিতে আসে। আর আমাদের এখানে একেবারে তাদের শিখাতে শিখাতে এবং এফিসিয়েন্সি লেভেল বাড়াতে আমাদের যথেষ্ট বেগ পেতে হয়, এবং শিক্ষার দীক্ষার একটা ব্যাপার আছে। তারপরে আমি বলবো আমাদের দেশে এই সেক্টরের জন্য মূল চালিকা শক্তি আমাদের শ্রমিকরাই। আমি আরেকটু ভালো হওয়া উচিত, তার দক্ষতা আরো বাড়ানো উচিত। জি। আমাদের এখন যদি ওয়ার্ল্ড মার্কেটে আমরা কম্পিট করতে যাই, তখন দেখা যাবে সবচেয়ে দক্ষতার কোনো বিকল্প নেই। যেমন চায়না বা ভিয়েতনাম যে শ্রমিকগুলো এত দক্ষ, সেই হিসাবে আমাদের দক্ষ শ্রমিকের অবস্থা খুবই খারাপ। জি, অনেক ধন্যবাদ। রতন ভাই যদি এটা বলেন, মানে কেবল শ্রমিক না, এটা ওয়ার্কফোর্স প্রোডাক্টিভ যেটি বলে, অনেকগুলো ফ্যাক্টরের সঙ্গে জড়িত, এই দক্ষতার মান কিভাবে বাড়ানো যায় আসলে? ভিয়েতনাম, ভারতের চাইতেও আমরা পিছনে আসলে। মানে আমরা যদি চায়নার প্রোডাক্টিভিটির কথাটা চিন্তা করি, প্রথমত এখানে 3টে এম প্রয়োজন হয়। একটা হচ্ছে মেশিন, একটা হচ্ছে ম্যানেজমেন্ট, একটা হচ্ছে ম্যান পাওয়ার। আমাদের ম্যান পাওয়ারটা প্রচুর আছে এবং আমাদের শ্রমজীবী মানুষ তারা আছে। মেশিনটাও আমাদের প্রায় আন্তর্জাতিক মানের স্ট্যান্ডার্ড দিয়ে তো মেশিন হয়। এখন বাকিটা হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের ক্ষেত্রে কী কী ঘাটতি আছে এটা মালিকরা বলতে পারবেন, কিন্তু আমাদের শ্রমিকরা যে কোনো নতুন মেশিনের সঙ্গে খুব দ্রুত তারা অ্যাডজাস্ট করতে পারে, এটা তো আমরা দেখি। আর একটা জিনিস খেয়াল করে দেখুন যে শ্রমিকদের যখন খুব দ্রুত চাকরি থেকে চলে যায় অথবা চাকরি থাকে না তাদের, ফলে তাদের দক্ষতাটাও কিন্তু ক্রম একটা উন্নতি হওয়া তার উপায়টা থাকে না। আবার ধরুন ভিয়েতনাম, চায়না, এই দুটোর সঙ্গে যদি তুলনা করি, চায়নার মজুরি সর্বনিম্ন মজুরি $350 উপরে, ভিয়েতনামের মজুরি প্রায় $250 উপরে, আমাদের কিন্তু সর্বনিম্ন মজুরিটা হচ্ছে $95। ফলে এত সস্তায় আমাদের শ্রমিক সে কত আর দক্ষ হয়ে উঠবে? এক নাম্বার। দুই হচ্ছে যে দক্ষতার সঙ্গে ম্যানেজমেন্টের সম্পর্কটা খুব গুরুত্বপূর্ণ। তো এখন ম্যানেজমেন্টের আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে ম্যানেজমেন্ট যতটা না পারসুয়েসিভ, তার চেয়ে বেশি প্রেশার করে কাজ করানোর যে ইয়েটা থাকে, তাতে হয় কি সাময়িক সাফল্য আসে কিন্তু দীর্ঘমেয়াদী অবসাদ তৈরি হয়ে যায়। এবং গার্মেন্টস শ্রমিকরা যখন তার রেমুনারেশনের জায়গাটা কম পায়, তখন হয় কি কাজটা কোনো রকমে তার টিকে থাকার উপায় হয়, তার বিকাশের কোনো পথ সেখানে খুঁজে পায় না। মানুষের কাজের সঙ্গে তো আনন্দটা পেতে হবে, অবশ্যই তার সম্ভাবনাটা তো দেখতে হবে। সে যদি মনে করেন যতই মন লাগিয়ে কাজ করি না কেন, আমি চাইলে কালকে আমার চাকরিটা চলে যাবে, ফলে তার বিলঙ্গিংনেসটা তো তৈরি হয় না ফ্যাক্টরির সঙ্গে। একটা খেয়াল করে দেখতে হবে যে যেখানে যে প্রতিষ্ঠানে শ্রমিকদের প্রতিষ্ঠানের সঙ্গে মানসিক সম্পর্কটা ভালো, সেখানে কিন্তু কর্মপরিবেশটা উন্নত হয়। তো এই দিকগুলো একটু বিবেচনা করা উচিত। মজুরির প্রয়োজনটা এখানে আছে, প্রশিক্ষণের বিষয়টা আছে, এবং কাজের দক্ষতার স্বীকৃতির ব্যাপার আছে। শহীদুল আজম ভাই যদি এই পয়েন্টগুলো একটু যদি বলেন, যে আপনি ভিয়েতনাম এবং চায়নার কথা বলেছেন কর্মদক্ষতা আমাদের শ্রমিকদের পেছনে, তাহলে আমাদের মজুরিও কিন্তু অনেক পেছনে, এবং তার যে একটা দীর্ঘমেয়াদী কমিটমেন্ট থাকছে না, একটা অনিশ্চয়তার মধ্যে সে সারাক্ষণ থাকে। আসলে কিভাবে এইটিকে ব্যালেন্স করা যায়, তার দক্ষতা বাড়ানো এবং একটা নিশ্চয়তাও দেওয়া আসলে, এবং মজুরিটাও বাড়ানো? শহীদুল আজিম। আচ্ছা, আমি এটা বলবো যে আমি যে আগেই বলছিলাম, আমরা অলওয়েজ মিনিমাম ওয়েজ দিয়ে যুদ্ধ করি সব সময়। কেন মিনিমাম ওয়েজ দিয়ে যুদ্ধ করতে হবে? আমরা যদি একটা অর্ধ দক্ষ যদি হয়, সে 7 গ্রেডে তার এন্ট্রি পয়েন্টে আসার দরকার নেই, যে 3rd 4th পয়েন্টে সে শুরু করতে পারে। আমরা তো আগে থেকেই পিছিয়ে থাকি। সুতরাং আমরা আমাদের দেশে যে ট্রেনিং সেন্টার যেগুলো আছে, আমি জানি সরকারে অনেকগুলো প্রায় 75টার মতো ভোকেশনাল ট্রেনিং সেন্টার আছে। এগুলো যদি আমরা ট্যাগ করতে পারি, আমরা যে করি না এই কথা না, কেন মঙ্গার সবাই আমার মনে আছে রংপুরে আমরা অনেকগুলো আমরা ট্রেনিং সেন্টার করেছিলাম। এবার আপনি দেখবেন আমাদের এখন গার্মেন্টসে উত্তরবঙ্গের শ্রমিক অনেক বেশি, সেখানে তাদেরকে আমরা ট্রেন আপ করে নিয়ে ঢাকায় এসে চাকরি দিলাম। এমনি কি সরকারের তরফ থেকে কি এরকম করা হয়েছে, স্কিল ডেভেলপমেন্ট, ট্রেনিং, এইসব কাজের ক্ষেত্রে কোনো প্রশিক্ষণ সরকারের একটা কেমন প্রজেক্ট আছে? আছে, জি। স্কিল ডেভেলপমেন্ট একটা প্রজেক্ট আছে, মিড লেভেল হোক আর শ্রমিকদের হোক, কিন্তু আমার ব্যাপারটা হলো সেটা আরো বেশি কার্যত করতে হবে, দৃশ্যমান করতে হবে। আমার একটা প্রজেক্ট আছে, কিন্তু কাজ হচ্ছে কিনা মনিটরিং এর অভাব আছে।
শুধু আমরা কিন্তু প্রত্যেকটা ফ্যাক্টরি আমরা চেষ্টা করি, এবং আমাদের একটা সিপ প্রজেক্ট আছে স্কিল ডেভেলপমেন্টের জন্য, সেখানে ক্রমান্বয়ে কিছু কিছু শ্রমিক আমরা দিয়ে থাকি 10 জন 15 জন করে, যেটা একেবারে অপ্রতুল। আমি বলবো যে আমাদের এই ট্রেনিং সেন্টারগুলো, আমরা বায়ারদের সঙ্গে অনেক কথা বলেছিলাম রানা প্লাজার পরে, তাদের বলেছিলাম যে আমরা কি সাহায্য করতে পারি, তারা আমাকে জিজ্ঞেস করেছিল। আমি একটা ওয়াশিংটন অ্যালায়েন্সের মিটিংয়ে ছিলাম। আমি দেখো, তোমরা যদি সবচেয়ে বলে তোমাদের এখানে আমরা যদি ট্রেনিং সেন্টার করতে পারো, তোমরা শ্রমিক কথা সবসময় বলো যে বেতন কম ইত্যাদি ইত্যাদি, বাট তোমরা যদি আমরা সহযোগিতা করতেই চাই, ট্রেনিং সেন্টার করে দাও, আমাদের শ্রমিকগুলো দক্ষ হোক, এবং তাকে এন্ট্রি পয়েন্ট হবে 3rd or 4th গ্রেড। তখন শুরুতে এসে 10-12,000 15,000 টাকা বেতন পাবে, যেটা তারা এখন পাচ্ছে না, 7-8,000 টাকা বেতন পাচ্ছে। তো এখানে বিরাট একটা গ্যাপ থেকে যায়। তো ট্রেনিং সেন্টারে কোনো বিকল্প নেই এবং দক্ষতার কোনো বিকল্প নেই। জি, এ নিয়ে আমরা আরও কথা বলবো। শহীদুল ভাই আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠানে আজকে আমরা মহান মে দিবস উপলক্ষে কথা বলছিলাম আমাদের কর্মদক্ষতা, শ্রমিকের অধিকার এবং তাদের ন্যায্যতা প্রাপ্যতা নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন, একটু পরেই আমরা অনুষ্ঠানে ফিরে আসছি। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত আমাদের নিয়মিত আয়োজন এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠানে। আজ মহান মে দিবস উপলক্ষে আমরা কথা বলছিলাম শ্রমিকের অধিকার, দক্ষতা ও চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ নিয়ে। আমাদের সঙ্গে আলোচনা করছেন বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজিকুজ্জামান রতন এবং বিজিএমই এর সহসভাপতি শহীদুল্লাহ আজিম। বিরতির আগে খানিকক্ষণ কথা আমরা বলেছি, বিরতির পরে আমাদের সঙ্গে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক যুক্ত হয়েছেন মিস্টার করিম। ডক্টর করিম, আপনি যদি বলেন আপনি চা শ্রমিকদের নিয়ে কাজ করছেন, তাদের অবস্থা আসলে কেমন? ধন্যবাদ। আসলে আশরাফুল করিম। ধন্যবাদ। আসলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন শ্রমিকদের নিয়ে আন্দোলন বা তাদের দাবি দাওয়া নিয়ে আমরা আসলে নানান বিষয়ে কথা বলি মিডিয়াতে, কিন্তু বৃহত্তর সিলেটের প্রায় 135টি চা বাগানে যে বিশাল জনগোষ্ঠী আছে চা শ্রমিক হিসাবে কাজ করছে এবং তারা অর্থনৈতিক উন্নয়নে বিরাট এক ভূমিকা রাখছে, কিন্তু তাদের যে পারিশ্রমিক, মজুরি, এইসব নিয়ে কিন্তু তেমন কোনো উদ্যোগ, আলোচনা বা কার্যকর পদক্ষেপ আমরা দেখছি না। এবং আজকে যাদের আত্মত্যাগে আমরা মে দিবস পালন করছি, 8 ঘন্টা শ্রমের অধিকার আদায় হয়েছে যাদের আত্মত্যাগে, কিন্তু চা বাগানে কিন্তু প্রথমেই যেটি আমি বলবো যে চা বাগানে কিন্তু 8 ঘন্টার কাজের কোনো হিসাব নেই। তাদের কাজের কর্মঘন্টা হচ্ছে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। তো দিনে তারা দৈনিক কত টাকা পায়, মজুরি গড়ে কত টাকা পায়? এবং এখন বর্তমানে দৈনিক মজুরি তারা 120 টাকা পায়, তবে এই নিয়ে কিন্তু সকল চা বাগানে কিন্তু পাচ্ছে না। ক্যাটাগরি ভাগ আছে, এক ক্যাটাগরি চা বাগানে 120 টাকা, বি ক্যাটাগরি 85 টাকা, এইভাবে সব চা বাগানে কিন্তু 120 টাকা পাচ্ছে না। তারপরে যদি আমি ধরেও নেই দৈনিক 120 টাকা মজুরি, তাহলে আপনি চিন্তা করে দেখেন যে একজন চা শ্রমিক 120 টাকা মজুরি দিয়ে কিভাবে তার সংসার চালাবে। এবং আমরা যদি সেটিকে কৃষি শ্রম ধরি, একজন কৃষক কিন্তু 400-500 টাকা মজুরি পাচ্ছে, একজন রাজমিস্ত্রি কিন্তু 1000 টাকা মজুরি পাচ্ছে, কিন্তু 120 টাকা দিয়ে কিন্তু তার কিভাবে তার সংসার চলবে সেটি কিন্তু আমরা ভাবছি না। না, তার একটু যদি বলেন, তার কি যে উৎসবের সময় কি বোনাস সেগুলো দেওয়া হয় কিনা, উৎসব ভাতা তিনি পান কিনা? না, উৎসব ভাতা হ্যাঁ, ইদানিং তারা ওই চিকিৎসা ভাতা এগুলো পায় কিনা, বাসার ব্যবস্থা করা হয়েছে কিনা? তারা তো আসলে সবাই হিন্দু ধর্মাবলম্বী বেশিরভাগ। ইদানিং তারা দুই পুজোতে, একটা হচ্ছে তারা আসলে আমরা সরকারি কর্মকর্তা যারা আছে তারা জানি সরস্বতী পূজা এবং দুর্গা পূজাতে 2টো বোনাস পায়, কিন্তু চা শ্রমিকরা সাধারণত দুর্গা পূজায় এবং দোল উৎসব যেটা বলি, এই 2টো মিলিয়ে প্রায় 5,500 টাকা মাত্র পায়। অনেক ধন্যবাদ ডক্টর আশরাফুল করিম, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা পরেও আপনার সঙ্গে যুক্ত হব। চা শ্রমিকদের সমস্যা নিয়ে যদি রতন ভাই একটু বলেন, সবচেয়ে বাজে অবস্থার মধ্যে আসলে তারা থাকছে। সবচেয়ে বলবো যে অভ্যর্থনা জানাবার জন্য সবার আগে যে জিনিসটা ব্যবহার করে সেটা চা, আর সবচেয়ে নিচে পড়ে থাকে যে শ্রমিক, তারা চা শ্রমিক। আমরা চা শ্রমিকদের নিয়ে যখন কাজ করি সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে, তখন আমরা দেখেছিলাম যে এ গ্রেডের চা বাগানের জন্য মজুরি নির্ধারণ করা হচ্ছে 120 টাকা, বি গ্রেডের জন্য 118 টাকা এবং সি গ্রেডের বাগানের জন্য 117 টাকা। কিন্তু এটা বলা আছে কিন্তু তার নিরিখ পূরণ করতে হবে। নিরিখটা কীরকম, যে 23 কেজি চা পাতা তুলতে হবে। এবং এইখানে একটা বৈষম্য আছে কি, যদি 23 কেজির উপরে চা পাতা তুলি তাহলে সে যতটুকু বাড়তি পাবে, 23 কেজির কম তুললে কিন্তু তার দ্বিগুণ হারে আবার টাকাটা কাটা যাবে। এই ধরনের একটা বিষয় আছে। আর একটা হলো যে
আমাদের শ্রম আইনের যতটুকু সুরক্ষা আছে তার কোনোটাই কিন্তু চা বাগানে ঠিক মেনে চলা হয় না। মনে হয় এটা একটা আলাদা আলাদা মানে সাম্রাজ্য তাদের তৈরি করে রাখা হয়েছে। যেহেতু বংশ পরম্পরায় তারা ওখানে কাজ করছেন, এক সময় বলা হতো যে যেখানে গাছ হেললেই টাকা মেলে, এই কথা বলে ভারতের বিভিন্ন অঞ্চল থেকে যে মানুষদের এখানে নিয়ে আসা হয়েছিল, তারা এত বছর পরেও প্রায় 1854 সালে বাংলাদেশের প্রথম চা বাগান যেটা হয় সিলেটের মালিনী ছড়া, তারপর থেকেই দীর্ঘদিন ধরে এখানে থেকেও তারা এই মাটিতে জন্মে এবং মৃত্যুবরণ করেও তারা কিন্তু ভূমির অধিকার এখানে পায়নি। ফলে তাদের আসলে যাওয়ার কোনো জায়গা নেই, বরং বংশ পরম্পরায় যদি এই কাজটা করে, ফলে যত কম মজুরি হোক তাদেরকে এখানেই লেগে থাকতে হয়, এখানেই থাকতে হয়। এবং তাদের অপুষ্টির চেহারা, তাদের জীবনের অন্যান্য দিক যদি দেখেন, আপনি দেখবেন যে 162টা চা বাগান, 7টা চা বাগানের ভ্যালি। এর বাইরে এখন কিন্তু দিনাজপুরের বিশেষ করে ঠাকুরগাঁও এবং পঞ্চগড় এলাকার বিস্তীর্ণ অঞ্চলে চা এলাকা গড়ে উঠেছে। এই সমস্ত জায়গার, যদি আমি দিনাজপুর পঞ্চগড়টা বাদ দিই, অন্তত এই 3টা সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং এদিকে চট্টগ্রামে প্রায় 23টা চা বাগান আছে। সব মিলে এই অঞ্চলে যদি এদিকে 7টা মানে ভ্যালিতে শ্রমিকদের যে শ্রমজীবীর যে সাধারণ সুরক্ষার নীতিগুলো কোনো কিছুই মানা হয় না এখানে। একটা ছোট্ট উদাহরণ দিলে বলবো, চা বাগানে যে দীর্ঘ সময় আমাদের চা শ্রমিকরা কাজ করেন, চা বাগানের চা পাতা তোলা এলাকার জায়গায় কোথাও কোনো ওয়াশরুমের কোনো ব্যবস্থা নাই। শ্রম আইনে এবং বিধিমালায় এটুকু উল্লেখ করা হয়েছিল যে যেখানে চা পাতাটা ওজন করবে সেখানে মেয়েদের জন্য আলাদা ওয়াশরুমের ব্যবস্থা করতে হবে। কোথাও সে ব্যবস্থাটা নাই। অন্য কোথাও বাদই দিলাম, মজুরি, তাদের কর্মঘণ্টা, তাদের নিরাপত্তা, এগুলো যদি বাদও দেই, অন্তত মানে দৈনন্দিন যে প্রয়োজন, সেই প্রয়োজনটাও একেবারে উপেক্ষা করা হয়। আমরা চা শ্রমিকদেরকে দুপুরবেলা যখন খেতে দেখি, তখন দেখি কি বাসা থেকে রুটি বানিয়ে নিয়ে যান, চায়ের পাতা তার সঙ্গে একটু চানাচুর ভর্তা করে তারা খান। তার মানে খাবারের মানটা কীরকম। আবার চা বাগানগুলোতে, সব বাগানে স্কুল নাই, চা বাগানের ছেলে মেয়েগুলো পড়বে কোথায়, পড়াশোনার জন্য যাবে কোথায়, সেগুলো কোনো কিছু। ফলে বাধ্য হয়ে তারা কিন্তু একটা সাইকেলের মধ্যে পড়ে গেছে। শহীদুল আজিম ভাই যদি একটু বলেন, আপনি বলছিলেন যে এই চা শুধু না, এরকম চায়ের মতো করে কিন্তু যুক্ত হয়ে আছে আমাদের, যদি বলি ওই আমাদের এখন আমরা শহর অঞ্চলে আছি পরিবহন শ্রমিক, কিংবা আমরা যদি হালকা যানবাহনের শ্রমিক, তাহলে আমরা দেখব যে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের শ্রমজীবীদের, যে দরিদ্র বলে তারা শ্রমিক এবং শ্রমিক বলে তারা দারিদ্র্যের হাত থেকে আর মুক্তি পাচ্ছে না, একটা মানে দুষ্ট চক্রের মধ্যে পড়ে গেছে। শহীদুল আজিম ভাই বলে, সব মিলিয়ে যদি শুধু গার্মেন্টস না, বাংলাদেশের শ্রমিকদেরই একটা মর্যাদা, অধিকার, এগুলো বাড়ানোর ক্ষেত্রে আর কি করা যেতে পারে? আসলে মালিকপক্ষ, সরকার কে কিভাবে করতে পারে? আমার মনে হয় এখানে কোনো ওরা কি বলে ডিফারেন্স করা যাবে না। জি, কারণ আমরা মধ্যমায়ের দেশে যাচ্ছি, আমাদের এই শ্রমিকদের এই স্বাস্থ্য নিয়ে নিশ্চয়ই আমরা যেতে চাই না, এই কর্মদক্ষতায় আমরা যেতে চাই না। জি, আমার শ্রমিক যখন 50-60 টাকা কেজি চাল কিনে, নিশ্চয়ই চা বাগানের শ্রমিক কিন্তু 50-60 টাকায় চাল কিনতে হয়। সেখানে দেখবেন 120 টাকা তারা যদি ডেলি ইনকাম হয়, সে কিভাবে সে বাঁচবে? তা আমার একটা স্ট্যান্ডার্ড তৈরি করা উচিত সমস্ত শ্রমিকের জন্য, সমস্ত সেক্টরের শ্রমিকের জন্য, চা বাগান হোক, পরিবহন শ্রমিক হোক, এবং যারা ডেলি বেসিস কাজ করে। আমরা এটা স্ট্যান্ডার্ড যে পর্যন্ত ঠিক না হবে, তখন দেখবেন যে আমাদের এখানে বিরাট একটা বৈষম্য থেকে যাবে। এক সেক্টরে বেশি পাচ্ছে, এক সেক্টরে কম পাচ্ছে। তাদের নিজেদের ভিত্তি, আপনি যে কথা বললেন একটু আগে, রতন ভাইয়া বললো যে নিজস্ব স্যাটিসফ্যাকশনটা থাকবে না, কাজের প্রতি আগ্রহ থাকবে না। কাজের প্রতি আগ্রহ তাদের আনতে হলে তাদের বৈষম্য তৈরি করা কোনো অবস্থায় যাবে না। কেন, একটা পরিবহন শ্রমিকের খরচ আছে, আমাদের গ্রামের শ্রমিক কিন্তু খরচ অলমোস্ট একই। তারা বাসা ভাড়া করতে হয়, তাদেরও খেতে হয়, তাদের ফ্যাক্টরি যেতে হয়। সুতরাং আমার এখানে আমার কথা হলো কোনোখানে বৈষম্য করা যাবে না। জি, হ্যাঁ, এই আজিম ভাইয়ের কথার সঙ্গে আমরা সম্পূর্ণ একমত। যেমন ভিয়েতনামে তাদের একটা স্ট্যান্ডার্ড আছে, বটম লাইন আছে, যে এর নিচে কাউকে মজুরি দেওয়া যাবে না। আমরা এই জন্য শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে দাবি তুলেছি, জাতীয় নিম্নতম মজুরি আইন করে নির্ধারণ করতে হবে। সেটা কি এখনো হয়নি? না, আমাদের দেশে জাতীয় নিম্নতম মজুরি নেই। 43টা সেক্টর আছে, আগে 42টা ছিল, এখন এর সঙ্গে সিকিউরিটি গার্ডকে যুক্ত করে 43টা সেক্টর করা হয়েছে। এবং অবাক হয়ে যাবেন আপনার শুনলে, 2013 সালের পরে 33টা সেক্টরের কোনো মজুরি আর পুনর্নির্ধারণ হয়নি। 2013 সালে 100 টাকায় যে জিনিস পাওয়া যেত, এখন সেই জিনিস কিনতে গেলে কমপক্ষে 156 টাকা লাগে। 2013 সালের পর তার কোনো মজুরি আর পুনর্নির্ধারণ করা হয়নি। এইরকম পরিস্থিতি চলছে।
অথচ আইনে আছে যে কতদিন পর পর মজুরি বোর্ডটা পুনর্গঠিত হবে। মজুরি নির্ধারণের ক্ষেত্রে 11টা বিষয়কে বিবেচনা করার কথা বলা হয়েছিল। আমরা তার সঙ্গে বলেছিলাম বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে এই মজুরিটা পুনর্নির্ধারণ করতে হবে নিয়মিত। পৃথিবীর অনেক দেশে জাতীয় ন্যূনতম মজুরির বিধান আছে, প্রায় 90টার উপরে দেশে আছে। আমাদের দেশে আমরা বলেছিলাম যে অন্তত একটা বটম লাইন যদি থাকে, তারপরে তার দক্ষতা অনুযায়ী মজুরি বাড়বে, কিন্তু একটা বটম লাইন তো অবশ্যই থাকতে হবে, কারণ বাজারে তো একই দামে জিনিস তাকে কিনতে হয়। আর দক্ষতার কোনো বিকল্প নেই। আপনারা এখানে একটা কথা বলেছিলেন যে চতুর্থ শিল্প বিপ্লবের কথা, এটা তো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম প্রথমে বলেছিল যে চতুর্থ শিল্প বিপ্লব, আসলে চতুর্থ শিল্প বিপ্লব না, তৃতীয় শিল্প বিপ্লবেরই এক্সটেনশন, সেটা অনেক বিতর্ক। কিন্তু ক্রমান্বয়ে যান্ত্রিকীকরণটা বাড়ছে, এটা যেমন ঠিক, তার সঙ্গে তো আশঙ্কা বাড়ছে ক্রমান্বয়ে বেকারত্ব বৃদ্ধি। আবার বেকারত্ব বৃদ্ধি হলে যেটা হবে, শ্রমিকরা তো বড় একটা কনজিউমার, শ্রমিকদের যদি কাজ না থাকে সে কিনবে কি, না কিনলে উৎপাদিত দ্রব্য বিক্রি হবে কোথায়? ফলে বেকারত্ব নিয়ে আর যাই হোক উন্নয়নটাকে ধারাবাহিকভাবে বিকশিত করা যাবে না। ফলে দক্ষতা বাড়াতে হবে, কর্মসংস্থান নিশ্চিত করতে হবে, উৎপাদনও বাড়াতে হবে। আবার ধরুন একটা ছোট্ট উদাহরণ যদি দেই, বাংলাদেশ এখন 4.5 কোটি টনের উপরে আমাদের খাদ্যশস্য উৎপাদিত হয়। এখন পার হেড তো আমাদের প্রায় ধরেন 350 কেজি করে আমরা চাল পাই। তাহলে বাংলাদেশে কেন মানুষ অপুষ্টিতে ভুগবে? তার মানে উৎপাদন বাড়লেও যদি বন্টনটা ঠিক মতো না হয়, বৈষম্য যদি থাকে, সোনারগাঁ হোটেলে যে পরিমাণ খাদ্যের অপচয় হয় আর বিভিন্ন জায়গায় খাদ্যের জন্য যে হাহাকার হয়, তাহলে আমরা গড় করলে দেখা যাবে এক জায়গায় অপচয় হচ্ছে আর এক জায়গায় খাদ্য পাচ্ছে না। সমাজের সাম্য প্রতিষ্ঠাটা এই জন্য দরকার। মে দিবসের চেতনার মধ্যে কিন্তু এটা ছিল, মে দিবসের চেতনারও কিন্তু একটা শুরু ছিল। সেটা কি, ফরাসি বিপ্লবের যে সাম্য মৈত্রী স্বাধীনতা স্লোগান এসেছিল, ফরাসি বিপ্লবের সেই চেতনা না এলে কিন্তু মে দিবসের জন্মটা হতো না। আবার মে দিবসের এই সংগ্রাম, এটাই কিন্তু একটা সমাজতান্ত্রিক বিপ্লবের দিকে নিয়ে গিয়েছিল। ফলে আমরাও আমাদের বাংলাদেশের স্বাধীনতার সময় যে আমরা তুমি কে আমি কে বাঙালি এই কথাটা যেমন বলেছিলাম, তার চেয়েও কিন্তু বড় কথা বলেছিলাম কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না। তা আমাদের এখানে শুধু তুমি কে আমি কে বাঙালি এই স্লোগানটা এখন সবচেয়ে বলা হচ্ছে, কিন্তু কেউ খাবে কেউ খাবে না এই স্লোগানটাকে যদি বলেন যে সামনে কি একটা আজকে দাবি তোলা হয়েছে যে গার্মেন্টস শ্রমিকরা যেন ঈদের আগে যেন বেতন বোনাসটা পায়, সেটা কতটুকু পাওয়া নিশ্চয়তা আছে আসলে ঈদের আগে? ইনফ্যাক্ট আমার প্রতিটা ফ্যাক্টরি আমরা চেষ্টা করছি। আপনারা জানেন ইতিমধ্যে প্যান্ডেমিকের কারণে দ্বিতীয় ওয়েভ যেটা চালু হলো, সেখানে অনেকগুলো আমাদের ডেস্টিনেশন কান্ট্রি যেগুলো আছে তাদের কিন্তু সমস্ত দেখি অনেকগুলো আমরা প্রোডাকশন করে রেখেছি, ইলেকট্রিশিয়ান পাস করে আছে, কিন্তু আমরা অ্যাপ্রুভাল পাচ্ছি না শিপমেন্ট করার জন্য। তো এইসব বিবেচনা নিয়ে মাথায় আমরা জানি আমার শ্রমিককে টাকা দিতেই হবে, বেতন দিতে হবে, বোনাস দিতে হবে, আমরা কিন্তু মেন্টালি এই জন্য প্রস্তুত। হ্যাঁ, তবে এখানে সরকারকে আমরা বলেছি যে এর আগে আমাদেরকে 2% ইন্টারেস্টে কিছু লোন দিয়েছিল, এখন আমাদের প্রয়োজন হতে পারে ছোটখাটো মাঝারি ফ্যাক্টরি যেগুলো আছে যাদের কাজ নেই, ইনকাম নেই, তারা কিভাবে দিবে? কিন্তু আমাদের কোনো অবস্থায় আমাদের কোনো অভিলাষ নাই যে আমাদের শ্রমিকদের পয়সা না দিয়ে আমরা বাড়ি ফেরত যাবো ঈদের আগে, তাদেরকে পয়সা দিতেই হবে, যেভাবে হোক, লোন করে হোক, যেভাবে তাদেরকে। অনেক ধন্যবাদ শহীদুল আজিম ভাই, রাজিক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ দেখবার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনুষ্ঠানে এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমি যেভাবে মাস্ক ব্যবহার করি সবাই সেভাবে মাস্ক ব্যবহার করুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.